আচ্ছা, আজ আমরা মর্গেন হাউজেলের লেখা দারুণ এক বই দি সাইকোলজি অফ মানির গভীরে যাব। এই বইটা আমাদের এমন একটা সত্যি মনে করিয়ে দেয় যা আমরা প্রায় ভুলে যাই। আর সেটা হলো আর্থিক সাফল্য কিন্তু আমাদের বুদ্ধির ওপর ততটা নির্ভর করে না যতটা আমাদের আচরণের ওপর করে। তাহলে চলুন এই অসাধারণ ধারণাতে একটু ভেঙে দেখা যাক। তো প্রশ্নটা হলো, কেন সবচেয়ে বুদ্ধিমান মানুষেরাও টাকা পয়সার ব্যাপারে এমন ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। কারণটা হলো, আর্থিক সাফল্য কোনো রকেট সায়েন্স না, যেমনটা আমরা হয়তো ভাবি। ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি জটিল আর অনেক বেশি মানবিক। আর ঠিক এই জায়গাতেই বইটার আসল কথাটা লুকিয়ে আছে। দেখুন, আর্থিক সাফল্য আসলে একটা সফট স্কিল। মানে আমরা কি জানি, আমাদের কাছে কত ডেটা আছে, বা আমরা কতটা স্মার্ট, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা টাকার সাথে ঠিক কী রকম আচরণ করি। আমাদের লোভ, ভয়, আশা, নিরাপত্তাহীনতা, এই অনুভূতিগুলোই কিন্তু আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে চালায়, কোনো এক্সেল শিট বা স্প্রেডশিট নয়। তো চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে। এখানে আমরা দেখব যে টাকা নিয়ে আমাদের ধারণাগুলো কতটা ব্যক্তিগত আর একেকজনের জন্য কতটা এক রকম। আর এই ব্যাপারটা বোঝা কিন্তু খুবই জরুরি। একবার ভাবুন তো, আমাদের জীবনে টাকা নিয়ে যেটুকু অভিজ্ঞতা, তা হয়তো পৃথিবীতে ঘটে যাওয়া মোট ঘটনার এক অতি ক্ষুদ্র অংশ। কিন্তু আমাদের চিন্তাভাবনার প্রায় ৮০% ওই সামান্য অভিজ্ঞতার উপর নির্ভর করে গড়ে ওঠে। তার মানে কি দাঁড়ালো? মানে সোজা কথায়, টাকা পয়সার ব্যাপারে কেউই আসলে পাগল না। প্রত্যেকেই তাদের নিজেদের সীমিত অভিজ্ঞতা থেকে আর্থিক সিদ্ধান্ত নেয়, যেটা তাদের কাছে একদম যৌক্তিক মনে হয়। এই ধারণাটা বোঝার জন্য একটা লটারির টিকিটের উদাহরণই দেখা যাক। একজন উচ্চ আয়ের মানুষের কাছে এটা হয়তো স্রেফ টাকার অপচয়, কিন্তু একজন নিম্ন আয়ের মানুষের কাছে এই একই টিকিটটা একটা স্বপ্ন, হয়তো তার একমাত্র আশা। আসলে এখানে কেউই কিন্তু ভুল না। তাদের দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে তাদের নিজেদের বাস্তবতা থেকে। এবার আসা যাক এমন দুটো শক্তির কথায়, যা আমাদের আর্থিক জীবনকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আমরা প্রায় সেগুলোকে দেখেও দেখি না। আর সেগুলো হলো ভাগ্য এবং ঝুঁকি। বিল গেটসের কথাই ভাবা যাক। নিঃসন্দেহে তিনি একজন জিনিয়াস, কিন্তু তিনি কিন্তু ভাগ্যবানও ছিলেন। ১৯৬৮ সালে তিনি বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটা স্কুলের মধ্যে একটাতে পড়তেন, যেখানে একটা কম্পিউটার ছিল। এই একটা সুযোগই তাকে এমন একটা হেডস্টার্ট দিয়েছিল যা সে সময়ের আর প্রায় কেউই পায়নি। কিন্তু জানেন তো, মুদ্রার এক পিঠে যদি ভাগ্য থাকে, তাহলে অন্য পিঠেই থাকে ঝুঁকি। গেটসের মতোই প্রতিভাবান তার এক সহপাঠী ছিলেন কেন্ট ইভান্স। বিল গেটস নিজেও মনে করতেন সে তার থেকেও স্মার্ট। কিন্তু গ্র্যাজুয়েশনের আগেই এক পর্বতারোহণ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রত্যেকটা সফলতার গল্পের পেছনে যেমন ভাগ্য কাজ করে, তেমনি প্রত্যেকটা ব্যর্থতার পেছনেও ঝুঁকি লুকিয়ে থাকতে পারে। দুটোই বাস্তব। এবার একটু ভেতরের দিকে তাকানো যাক, আমাদের মনের সেই লড়াইগুলোর দিকে, যার শুরুটা হয় এক সীমাহীন লোভ দিয়ে। এটা এমন একটা ফাঁদ যেখানে অনেকেই অজান্তেই পা দিয়ে ফেলেন। এই কথাটা একটা দারুণ গল্প থেকে নেয়া। লেখক কার্ট ভনেগাট আর জোসেফ হেলার একবার এক বিলিয়নিয়ারের পার্টিতে গিয়েছিলেন। ভনেগাট মজা করে বলেন, ওই বিলিয়নিয়ার একদিনে যা আয় করেন, হেলার তার বিখ্যাত বই ক্যাচ-22 লিখেও সারা জীবনে তা পারেননি। উত্তরে হেলার খুব শান্তভাবে বলেন, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যা ওর কখনোই থাকবে না, আর সেটা হলো যথেষ্ট। আর এটাই হলো টাকা পয়সার ব্যাপারে সবচেয়ে কঠিন দক্ষতা, নিজের লক্ষ্যের গোলপোস্টটাকে এক জায়গায় থামানো। যখনই আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করতে শুরু করি, সেই খেলা আর কখনো শেষ হয় না। আর এই আরও বেশি পাওয়ারের লোভে আমরা এমন সব জিনিসকে ঝুঁকির মধ্যে ফেলে দিই যা টাকা দিয়ে কেনা যায় না। আমাদের সম্মান, স্বাধীনতা, পরিবার আর মনের শান্তি। এখানে আরও একটা অদ্ভুত কিন্তু সত্যি ব্যাপার আছে। টাকা উপার্জন করা আর সেই টাকাকে ধরে রাখা, এই দুটো কিন্তু একদম ভিন্ন খেলা। ধনী হওয়ার জন্য ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়, কিন্তু ধনী থাকার জন্য লাগে ঠিক তার উল্টো জিনিস: নম্রতা, সবকিছু হারানোর ভয়, আর যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার মতো একটা মানসিকতা। এখন আমরা সম্পদ তৈরির দুটো সবচেয়ে শক্তিশালী কিন্তু আপাতদৃষ্টিতে খুব সাধারণ সূত্র নিয়ে কথা বলবো: চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং আর টেইল ইভেন্টস। এই দুটো কনসেপ্ট কিন্তু খুবই শক্তিশালী। ওয়ারেন বাফেটের দিকে তাকালেই কম্পাউন্ডিংয়ের অবিশ্বাস্য শক্তিটা বোঝা যায়। তার সাফল্যের আসল রহস্য কিন্তু শুধু ভালো বিনিয়োগকারী হওয়া নয়, বরং অবিশ্বাস্য রকম দীর্ঘ সময় ধরে একজন ভালো বিনিয়োগকারী হয়ে থাকা। তার মোট সম্পদের প্রায় পুরোটাই, ৮৪.৫ বিলিয়ন ডলারের মধ্যে ৮১.৫ বিলিয়নই এসেছে তার ৬৫তম জন্মদিনের পর। আসল জাদুটা তাহলে কিসের? সময়ের।
সুতরাং মূল কথাটা হলো ভালো বিনিয়োগ মানেই কিন্তু সর্বোচ্চ রিটার্ন কামানো নয়। এর আসল মানে হলো মোটামুটি ভালো একটা রিটার্ন ধারাবাহিকভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অর্জন করা, যাতে কম্পাউন্ডিংয়ের জাদুটা কাজ করতে পারে। এখানে ধারাবাহিকতাই আসল কথা, অসাধারণ পারফরম্যান্স নয়। এবার আসি টেলিভ্যান্সের ধারণায়। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলোর পোর্টফোলিও দেখলে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যায়। তাদের বিনিয়োগ করা ৮০% কোম্পানি হয়তো ব্যর্থ হয়, কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা বিশাল সাফল্য পুরো ফান্ডের সমস্ত লাভ এনে দেয়। আমাদের জীবনে বা বিনিয়োগেও ঠিক এমনটাই হয়। কয়েকটি বড় সিদ্ধান্ত বা ঘটনাই কিন্তু বেশিরভাগ ফলাফল নির্ধারণ করে দেয়। এই অংশে আমরা সম্পদ নিয়ে আমাদের যে সাধারণ ধারণা সেটাকে একটু চ্যালেঞ্জ করব, আর এর একটা নতুন আরও শক্তিশালী সংজ্ঞা খুঁজব। এটা কিন্তু বইটার অন্যতম সেরা একটা অংশ। আমরা যখন দামি গাড়ি বা বড় বাড়ি দেখি তখন ভাবি, বাহ কি ধনী। কিন্তু বইটা বলছে ওটা ধনী হওয়া, সম্পদশালী হওয়া নয়। ধনী হওয়া মানে হলো বর্তমান আয়, যা খরচ হয়ে যাচ্ছে। আসল সম্পদ হলো যা লুকিয়ে থাকে, মানে সেই টাকাটা যা খরচ করা হয়নি, যা আপনার জন্য কাজ করছে। আসল সম্পদ হলো সেটাই যা চোখে দেখা যায় না। তাহলে আসল সম্পদটা ঠিক কি? লেখকের মতে আসল সম্পদ হলো নিজের সময় আর পছন্দের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। যা খুশি, যখন খুশি, যার সাথে খুশি এবং যতক্ষণ খুশি করার যে স্বাধীনতা, সেটাই হলো আসল সম্পদ। এর লক্ষ্য দামি জিনিস কেনা নয়, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ কেনা, আর এটাই হওয়া উচিত চূড়ান্ত আর্থিক লক্ষ্য। সবশেষে চলুন বইয়ের এই গভীর জ্ঞানগুলোকে একটা সহজ আর কার্যকরী কৌশলে নিয়ে আসা যাক, যা লেখকের নিজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। লেখকের ব্যক্তিগত কৌশলটা খুবই সহজ আর যুক্তিসঙ্গত। প্রথমত, সব কিছুর ওপরে স্বাধীনতার লক্ষ্য রাখা, সর্বোচ্চ রিটার্ন নয়। দ্বিতীয়ত, সব সময় ভুলের জন্য জায়গা রাখা, মানে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকা। আর তৃতীয়ত, দীর্ঘমেয়াদে কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা, যেটা বেশিরভাগ মানুষের জন্যই সবচেয়ে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আর এখানেই আমরা একটা গভীর প্রশ্ন দিয়ে শেষ করছি। কি হবে যদি বিনিয়োগের আসল লক্ষ্য সর্বোচ্চ মুনাফা অর্জন করা না হয়ে বরং রাতে শান্তিতে ঘুমানো হয়? এই প্রশ্নটাই দ্য সাইকোলজি অফ মানির মূল বার্তাটাকে তুলে ধরে। এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো টাকা নিয়ে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে।